নমস্কার, আজকে ৪ঠা জুন পুরীর অন্তিম পর্বে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে। আমি বর্ষালী। আজকের পর্বে আপনারা দেখবেন পুরীর বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট ১৩ পার্বণে লাঞ্চ করা, পুরীর মন্দিরে ধ্বজা ওড়ানো দেখে বন্দে ভারতে করে ফিরে আসা, এক রাশ মন খারাপ আর অনেকটা শরীর খারাপ নিয়ে। আমি পুরীতে যে কদিন ছিলাম সেই কদিনই সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম এই তরকারি দেওয়া দই বড়া। আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। আগামীকাল ফিরে যাব, তাই আজকে শেষবারের মতো উড়িষ্যার তরকারি দেওয়া দই বড়া খেয়ে নিচ্ছি। সঙ্গে সেদিন বিচে ছিল এই বনগা স্টাইল রসগোল্লা সহ আরো কয়েক ধরনের মিষ্টি। আমি রসগোল্লাটা তৃপ্তি ভরেই খেয়েছি। তারপরই হোটেলে ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বিখ্যাত হোটেল ১৩ পার্বণের উদ্দেশ্যে। ১৩ পার্বণে খাওয়া দাওয়া করবো। টোটো রাখতে যাচ্ছি, সবাই রেডি হয়ে পিছনে আসছে। আর আজকে আমাদের ১৯ তারিখ, আমাদের পুরীর শেষ দিন। ৪ দিন ছিলাম, ৪ দিনের শেষ দিন। কালকে আমাদের সকালবেলা বেলার দিকে ট্রেন আছে বন্দে ভারত। বন্দে ভারতে করে চলে যাবো। বন্দে ভারত এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন। কেমন লাগছে পর্বগুলো, ছোটো ছোটো ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আর আগামীতে যদি আমি পুরীতে আবার বেড়াতে আসি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আপনারাও যদি আসতে চান আমার সাথে, আপনারা নিয়ে আসবো। ভীষণ ভালো লাগবে। এই গেস্ট হাউসটা আমার ভীষণ দারুণ পছন্দ হয়েছে। এই হলো আমাদের নির্মাণ বিচ হোমস্টে, যার ব্যালকনিতে বসে আপনি উপভোগ করতে পারবেন গোটা সমুদ্র। আপনার চোখের সামনে একের পর এক ঢেউ আছড়ে পড়বে তার কিনারে। আমি যে ঘরটিতে ছিলাম সেই ঘরটির ব্যালকনি থেকে এইভাবেই সমুদ্র দেখা যেত। আর এটি হলো আমার আর আমার মায়ের পুরীর হোমস্টের ঘর। এখানে একটি কিচেনও রয়েছে সেপারেট। যদি আমি চাইতাম আমি রান্না করেও খেতে পারতাম, কিন্তু খাওয়া হয়নি। মার কি সারা বছর বাড়িতে রান্না করে বেড়াতে গিয়েও রান্না করতে ইচ্ছে করে বলুন তো? আর এটি হলো টয়লেট, ঝকঝকে তকতকে, কি সুন্দর না? আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। আর তার সঙ্গে এই হলো আমাদের রুম। একটা কিং সাইজ বেড রয়েছে, আর বাকি বসার জায়গাগুলোও কিন্তু সোফা কাম বেড, জানেন তো? আমরা যদি এখানে ৪ জনও থাকতাম তাহলেও আরামসে থাকা যেত, বেশ বড়। আর এত খোলামেলা, এত হাওয়া। এসি তো গরমে প্রয়োজন হয়েইছে, কিন্তু যথেষ্ট ঠান্ডা হাওয়াও এখানে খেলে, জানেন তো? আমার রুমটি বেশ পছন্দ। আমাদের মতো মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই কিন্তু ব্যালকনি দিয়ে সমুদ্র দেখুন, রান্না করুন, যা ইচ্ছে যেভাবে খুশি আপনি স্বাধীনভাবে থাকতে পারেন। যারা স্বর্গদ্বারের অসম্ভব ভিড় পছন্দ করেন না আমার মতো, তারা সিটি রোডের এই নির্মাণ বিচ হোমস্টে কিন্তু আইডিয়াল প্লেস হিসেবে ধরেই নিতে পারেন, একদম বিচের উপরে। তবে এবার চলুন আমরা যাই ১৩ পার্বণে। আমাদের হোটেল নির্মাণ বিচ হোমস্টে থেকে স্বর্গদ্বার মার্কেট থেকে ২ কিলোমিটার দূরে। ফলত এখান থেকে টোটো ভাড়া যায় প্রায় ১৫০ থেকে, কেউ কেউ আবার ২০০ টাকাও নেয়। এই দেখুন, গপ্প করতে করতে চলে এসেছি পুরীর বিখ্যাত ১৩ পার্বণে। বাঙালি খাবার খাবো না তা কি হয়? ভরপুর বাঙালি মন নিয়ে চলে এসেছি, আর একসাথে ৮ জনে বসেও পড়েছি। আর একজন খাবে এক রকম, তাই ভিন্ন পদে অর্ডার হবে বলে কার কি পদ ভালো লাগে সেই নিয়েই এখন চলছে পর্যালোচনা। আমার মা তার সুস্থতা বজায় রাখার জন্য খুব ভালো কাজ করেছিল, জানেন তো? শুধু ভেজ খেয়েছে, তাও আবার একবেলা। রাতে ডিনার প্রায় স্কিপই করে গেছে। কোনোদিন আইসক্রিম, কোনোদিন ভুট্টা, এই দিয়েই ডিনার সেরেছে। তো যাই হোক, মা অর্ডার করেছে ভেজ থালি, যার দাম ছিল ১৪০ টাকা। আমরাও ভেজ থালি অর্ডার করেছি, কিন্তু আমার ভেজ থালির সঙ্গে ছিল এক স্পেশালিটি, এবং আরও বাকিরা তাদের নিজেদের পছন্দ মতো পদ অর্ডার করেছিল। কিন্তু ভেজ থালিতে কি কি দিয়েছিল? ভাত ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আলু পোস্ত ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। আমি আমার ভেজ থালির সঙ্গে অর্ডার করেছিলাম মশলা চিংড়ি। আর স্বপ্নদ্বীপের বড় পিসি, মানে আমারও বড় পিসি, উনি অর্ডার করেছিলেন সর্ষে পমপ্লেটের ঝাল। আর আমার বান্ধবী থালিটাই নিয়েছিলেন পমপ্লেট মাছ দিয়ে থালি। শুক্তো আমার খেতে দারুণই লাগে। কাঁচকলা, আলু, পেঁপে, বড়ি সহযোগে একটু চটকে মেখে মুখে দেওয়া মাত্রই সবার রিয়াকশন দেখেছেন? জাস্ট ওয়াও! হ্যাঁ, রিয়েলি বলছি, শুক্তোটা অসাধারণ খেতে ছিল। দারুণ।
শুক্তো টেস্ট করলাম, ভীষণ সুন্দর খেতে। এই অডিও দিতে গিয়ে ভাবছি আমরা 4টে পরিবার যে 4টে দিন এই পুরীতে এত আনন্দ করে এলাম, ভাবুন তো আমরা এই 4টে পরিবার কেউই কারোর রক্তের সম্পর্কের নই, কিন্তু আমাকে সূত্র করেই সবার এখানে একত্রিত হওয়া। কেউ গেছেন আমার মন রাখার জন্য, আবার কেউ গেছেন আমার সঙ্গ উপভোগ করার জন্য, তফাৎ শুধু এইটুকুই। তবে আমি বিশ্বাস করি রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক অনেক বেশি গভীর। আপনি কি মনে করেন? এই দেখুন, ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, তার সাথে আলু ভাজাও ছিল, আর এর সাথে এখন ভালো করে চটকে মাখবো কি বলুন তো? হ্যাঁ, আলু পোস্ত। এই দেখুন সবাই মিলে একসাথে এক টেবিলে এত সুন্দরভাবে সবাই খাচ্ছে, দেখে মনে হবে আপনার যে আমরা কয়েকদিনের অতিথি মাত্র। এই চলে যাওয়ার পর যে যার বাড়িতে সে তার মতো। আবার কবে দেখা হবে, কার সাথে কবে গপ্প হবে, তার কোনো ঠিক নেই। মানুষের জীবনেরই তো কোনো ঠিক নেই বলুন। তাই অন্তিম পর্বের অডিও দিতে গিয়ে আমি সেই পুরীর শেষ দিনে পৌঁছে বেশ কষ্ট অনুভব করছি। মনে হচ্ছে মুহূর্তগুলো যদি আবার ফিরে আসে, কিন্তু যা চলে যায় তা কি আর ধরে রাখা যায়? সময়ের নিয়মে যেমন মুহূর্তরাও হারিয়ে যায়, তেমন কত মানুষও চলে যায়। চারিদিকে এখন যা চলছে তাতে আমার কথাগুলো আপনাদের মন বেশ ভারী করে তুলবে আমি জানি। আমারও মনটা বেশ ভারী, জানেন তো। ডাল ভাত, আলু ভাজা, আলু পোস্ত অব্দি খুব সুন্দর ছিল। তারপরেই খেয়েছিলাম এই মশলা চিংড়ি, খেতে অসাধারণ জানেন তো। সত্যি বলছি, এক অন্যরকম স্বাদ। একটু কড়াই চিকেনের মতো ফ্লেভার, কিন্তু চিংড়ি মাছ দেওয়া। ভেবে দেখুন কিরকম খেতে লাগবে। কি লোভনীয় দেখুন এই চিংড়ি মাছটা, জিভে জল আসছে তো একটু। আমারও অডিও দিতে গিয়ে জিভে জল আসারই কথা ছিল, কিন্তু পরবর্তীতে যা হয়েছে তাতে আর জিভে জল এখন এই মুহূর্তে আসছে না, কারণ এখন আমার যে কোনো মাছ দেখলেই বমি আসছে। কেন বলুন তো? বলতে পারবেন? এখনই কমেন্ট করে জানান, তারপর বলবো। তবে এই চিংড়ি মাছটার যা স্বাদ ছিল না, দেখেই বুঝতে পারছেন, মন প্রাণ জুড়িয়ে যাওয়া স্বাদ। আহা, এই ঝোলে চুবিয়ে নিয়ে এক কামড় কষিয়ে বসাতেই না, উফ ভাই সাহাব, প্রাণ মন একেবারে সার্থক। এত সুন্দর খাবার উপভোগ করেছি যে আমার মাঝে মাঝে মনে হয় আর কোন মায়ায় জীবনে জড়িয়ে আছি বলুন তো। কেউ কেউ বাঁচার জন্য খায়, আর কেউ কেউ খাওয়ার জন্য বাঁচে। আমি কাদের দলে বলতে পারেন? দেখি তো আপনারা আমাকে কতটা চেনেন। যদি পর্বটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন না। দেখি না তাহলে পুরীর পরে আবার কোথায় যাওয়া যায়, যেখানের খোঁজ খবর খাওয়া দাওয়া নিয়ে আসবো আবার আপনাদের সামনে। আপনারা ঘরে বসেই যাতে আমার সাথে ঘুরে বেড়াতে পারেন তার ব্যবস্থা করতে পারি, যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেন। মা যেহেতু ভেজ থালি নিয়েছিল, তাই মায়ের জন্য আমি আলাদা করে একটা দইও নিয়েছিলাম, এবং মা, আমি যদি দই না নিই মা আবার খাবে না, তাই আমার দইটা আবার পরিমাণ মতো যা দেয় তাতে আমি একা খেতে পারবো না, তাই আমি আর আমার বান্ধবী ভাগ করে খেলাম। মাও কারোর সাথে ভাগ করে খেয়েছে। স্বপ্নদ্বীপ আর স্বপ্নদ্বীপের পিসামশাই উড়িষ্যার বিরিয়ানি ট্রাই করেছে, কেমন খেতে জিজ্ঞেস করা হয়নি, একবার জিজ্ঞেস করে দেখবো। আমরা সবাই মিলে এত কিছু খেয়েছি, কিন্তু আমাদের বিল হয়েছিল ওই 2150 টাকার মতো, খুব একটা বেশি না জানেন তো। হিসেব মতো এটা চতুর্থ পর্ব বা অন্তিম পর্ব যাই বলুন না কেন, আপনারা আমাকে এইটা বলুন তো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব কি আপনারা দেখেছেন? খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে যাচ্ছি, বেরোনোর মুখে কি লেখা ছিল দেখেছেন? আবার আসিবেন। কিন্তু না, পুরীতে গেলে 13 পার্বণে আর যাব না। কেন বলুন তো? বলছি। আপাতত চলুন পুরীর ধ্বজা ওড়ানো দেখে আসি। আমি অনেক ছোটবেলায় আমার বাবা মার হাত ধরে পুরীতে গিয়েছিলাম, তখন হয়তো আমি ক্লাস 11-এ পড়ি। এবার বাবা মার জায়গায় শুধু মায়ের হাত ধরেই গিয়েছিলাম। বাবা তো গত হয়েছেন 2013 সালে, সুতরাং বাবাকে এবার আর পাইনি। আমি, মা এবং আমার বান্ধবী বসে দেখছিলাম পুরীর ধ্বজা ওড়ানো। সাথে দেবযানী আন্টি ছিল, স্বপ্নদ্বীপ ছিল, এবং বড় পিসি ও পিসামশাইও ছিল। এই যে শুরুতেই বলেছিলাম না, সময়ের স্রোতে কেটে যায় কত কিছু। কিছু মানুষ থেকে যায়, কিছু মানুষ চলে যায় অনেক দূরে। আমার বাবাও যেমন চলে গেছেন অনেক দূরে। বাবাকে হয়তো এই স্মৃতিতে পেলাম না, কিন্তু বাবার সাথে কাটানো কিছু স্মৃতি তো আজও মনের মধ্যে যথেষ্ট সতেজ। যতদিন বেঁচে থাকবো ততদিন সেই স্মৃতি অবশ্যই থাকবে। বাবার হাত ধরে সমুদ্রের চান করা, এবারে পাড়ে দাঁড়িয়ে যখন সমুদ্রের জল পায়ে লাগছিল, খুব মিস করছিলাম। টাইম ট্রাভেল করে ফিরে যাচ্ছিলাম সেই 2007 সালে। দেখলেন কিভাবে ধ্বজা ওড়ানো হচ্ছে? আপনাদের জন্য মোবাইলে রেকর্ড করে নিয়ে এসেছি, যাতে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি এই পবিত্র মুহূর্তটা। কেমন লাগলো আপনাদের এই পর্বটি? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন
ধ্বজা লাগানো হয়ে গেছে। যখন এই 3টি মানুষ চারিদিকে ঘুরে ধ্বজা লাগাচ্ছে, দূর থেকে আমার গলার ভেতরে কেমন যেন চোখ হয়ে আসছিল। ভাবছিলাম যদি কোনো কারণে ওনারা পড়ে যান, ঈশ্বরের আশীর্বাদ আছেন ওনাদের উপর, তাই এ বিপদ ঘটবে না এই আমার বিশ্বাস ছিল। কিন্তু তাও ভয় তো লাগে। সব শেষে আমরা আবার টোটো অটো করে হোটেলের পথে ফিরে এলাম। কাল আমাদের বাড়ি ফেরার পালা। এরকমই একটা সকালে আপনাদেরকে গুড মর্নিং বলে শুরু করেছিলাম, আজকে গুড বাই বলার পালা। আমাদের সমুদ্র দেবতাকে টাটা বলে আমরা বেরিয়ে পড়বো। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8:10 আর আমাদের চেক আউট টাইম অলরেডি পেরিয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে জলখাবার খাবো, জলখাবার খেয়ে টুকটুক করে কিছু কেনাকাটা করে সোজা চলে যাব আমরা পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে 1:40 আমাদের বন্দে ভারত আছে। বন্দে ভারতে করে আপনাদের কাছে আমার ফিরে যাওয়ার সময় রয়েছে। তো এই অন্তিম পর্ব আপনাদের জন্য রইল। বলছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। আমি আপনাদের কমেন্ট পেয়ে খুব উৎসাহিত বোধ করি এবং আরও পর্ব যদি এরকম দেখতে চান তাহলে আরও আমাকে কমেন্ট করুন, ঠিক আছে? পর্বটি কেমন লাগছে মন দিয়ে দেখুন। দু চোখ মেলে শেষবারের মতো দেখে নিচ্ছি ঢেউয়ের পর ঢেউ এসে কেমন মিলিয়ে যাচ্ছে কিনারে। এই সমুদ্রের গর্জনে আমি আমার সমস্ত গ্লানি ছুঁড়ে ফেলে দিলাম, যাতে আবার এক নতুন এনার্জি নিয়ে ফিরে আসতে পারি কলকাতায়। কিন্তু ঘটে গেল এক বিপদ জানেন, অর্থাৎ 20 মে উড়িষ্যায় নাকি মেডিকেল সব স্ট্রাইক ছিল। চারিদিক ঘুরেও আমরা আমাদের প্রয়োজনীয় ওষুধ পাইনি। তার কারণ আমার বান্ধবীর পেট খারাপ হয়ে গিয়েছিল, একদম খারাপ পটি হচ্ছিল এবং আমার জল খাবার খাওয়ার পর থেকে শুরু হয়েছিল গা গুলানো এবং পরবর্তীতে বমি। সব মিলিয়ে আমরা কিন্তু কাহিল হয়ে পড়েছিলাম। তাই প্ল্যাটফর্মে একটি গাড়ি নিয়ে আমরা আমাদের C2 কোচে পৌঁছাই। বন্দে ভারতের আমাদের সিট নাম্বার গুছিয়ে বসেও পড়ি। আমার বমি এবং আমার বান্ধবীর পটি, এই দুই বমি এবং পটি মিলিয়ে আমরা অতি ক্লান্ত হয়ে কলকাতার পথে রওনা দিয়েছিলাম। বন্দে ভারতে এত টাকা দিয়ে টিকিট কেটেছিলাম কেন জানেন? শুধুমাত্র শুনেছিলাম বন্দে ভারতে নাকি প্রচুর ভালো ভালো খাবার দেয়, কিন্তু অগত্যা কপালে যদি না থাকে পয়সা খরচ করেও কি আর পাওয়া যায়? বাড়ির প্রিয়জনদের ফেলে যারা বেড়াতে এসেছিলেন তাদের এই ট্রেনে উঠে কিন্তু অনেকটা স্বস্তি। কেউ ফোন করে তাদেরকে সংবাদ দিচ্ছেন এই ট্রেন ছাড়লো। এইসব দেখতে দেখতেই কখন ঘুমিয়ে পড়েছি। আমার তো কাউকে খবর দেওয়ার নেই, কারণ আমার মা সঙ্গেই আছেন। একটু যদি ওষুধের ব্যবস্থা করা যেত তাতে হয়তো আমার বান্ধবী খানিকটা হলেও সুস্থ হতো। চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, জানেন তো। মেডিকেল স্টোর স্ট্রাইক, এটা হওয়া উচিত ছিল বলুন তো? কত মানুষের কত এমার্জেন্সি হতে পারে। তবে কৃতজ্ঞ থাকবো ভারত সেবাশ্রমের প্রতি। ওনারা আমাদেরকে ওষুধ দিয়েছিলেন যা দিয়ে কিছুটা ঠেকনো দেওয়া গিয়েছিল। লাঞ্চ চোখের সামনে থাকলেও তা ফেরত পাঠিয়ে দিতে হয়েছিল, কিন্তু এই স্ন্যাক্স গুলো ব্যাগে পুরে নিয়ে এসেছিলাম। সুস্থ থাকলে বন্দে ভারতের খাবার কতই না উপভোগ করতাম, কিন্তু কি করা যাবে, কপালের লিখন। ফেরার দিন সকালবেলা অবধি আমি সুস্থই ছিলাম জানেন তো। আমরা আবার পুনরায় 13 পার্বণে গিয়েছিলাম জল খাবার খেতে। সবাই লুচি তরকারি খেলেও আমি খেয়েছিলাম মাখন পাউরুটি আর অমলেট। ভেবেছিলাম বন্দে ভারতে খাওয়া দাওয়া দেবে, একটু হালকাই জল খাবার খাই। কিন্তু সেটা খাওয়ার 1 ঘন্টা পর থেকে আমার যা শরীর খারাপ শুরু হলো, বমি শুরু হলো, সে আর কি বলবো। 3টে জোফার MD 4mgও কাজ করেনি। আর আমার বান্ধবীর ভোর রাত থেকেই পেট খারাপ হয়েছিল। ওই আগের দিন 13 পার্বণে যা খেয়েছিল, কিন্তু এত খারাপ পেট হয়ে গেল যে সেও বেচারা কাহিল হয়ে পড়েছে। তারপরে আর কিচ্ছুটি খাইনি। সঙ্গে গোদের উপর বিস্ফোরা। বন্দে ভারত 4 ঘন্টা লেট। যেখানে আমাদের 8:40 হাওড়ায় নামানোর কথা, সেখানে আমরা নামলাম রাত্রির 12:30টায়। যাত্রী সাথী পেতেই রাত্রির 1:30 বেজে গেছিল। বাড়ি এসেছিলাম রাত্রি 3টে প্রায়। যাই হোক, পর্বটি এখানেই শেষ হলো। সুন্দর থাকবেন।